পদার্থবিদ্যার প্রথম ক্লাসে আমরা ছায়া প্রকাশনীর পদার্থবিদ্যা বইয়ের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের সেট ওয়ানের কিছু অঙ্ক করেছিলাম। সেখানে 1 থেকে 8 অবধি অঙ্কগুলি দেখানো হয়েছিল। আজ আমরা 9 নম্বর অঙ্ক থেকে দেখানো শুরু করব। তো 9 নম্বর অঙ্কে কি বলছে দেখে নেওয়া যাক। 1 ইউনিট মানের দুটি ঋণাত্মক আধান ও একটি ধনাত্মক আধান কিউ একই সরলরেখায় অবস্থিত। কিউ আধানটিকে কোথায় স্থাপন করলে এবং সেটির মান কত হলে আধানগুলি সাম্যাবস্থায় থাকবে। তো এখানে বলা হচ্ছে যে আধানগুলি সাম্যাবস্থায় থাকবে কিউ এর মান কত হলে এবং সেটিকে কোথায় স্থাপন করলে। অর্থাৎ এখানে 3টি আধানের কথা বলা হচ্ছে, দুটি -1 আধান এবং একটি কিউ আধান। তো প্রথমে এই যে ছবিটা আঁকা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে -1 একটি আধানকে আমরা এক পাশে রেখেছি, অপর -1কে অন্য পাশে রাখা হয়েছে এবং কিউকে এদের সংযোগকারী সরলরেখার মাঝে কোনো একটি বিন্দুতে রাখা হয়েছে। তো এই ধরনের ওরিয়েন্টেশন করার মানে কি, তো সেটা জানতে হলে আমাদের একটা গোল্ডেন রুল ফলো করতে হবে, যেটা শুরুতেই লেখা রয়েছে। দুটি সমমানের ও সমজাতীয় আধানের মধ্যবিন্দুতে বিপরীত জাতীয় আধান রাখলে আধানটি সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ কিউ আধান যেটি -1 -1 এদের বিপরীত জাতীয় আধান অর্থাৎ ধনাত্মক আধান, তাকে আমরা যদি দুদিকে রয়েছে সমজাতীয় আধান, সমজাতীয় এবং একই মানের, দুটি -1 -1, অর্থাৎ এই -1 কোনো আধানের ওপর যে বল প্রয়োগ করে অপর -1ও কোনো আধানের ওপর সেই একই বল প্রয়োগ করবে। অর্থাৎ এই দুটি আধান অন্য যে কোনো একটি তৃতীয় আধানের উপরে যেহেতু সমান বল প্রয়োগ করে, তো সেক্ষেত্রে আমরা যদি কোনো একটি বিপরীত জাতীয় অর্থাৎ -1-এর বিপরীত জাতীয় ধনাত্মক একটি কিউ আধানকে এই সরলরেখার মধ্যবিন্দুতে স্থাপন করি, তবে -1 কিউকে যে বল দ্বারা বিকর্ষণ করবে অপর -1টাও এই কিউকে একই বল দ্বারা বিকর্ষণ করবে। তো সেক্ষেত্রে দুটি বল একে অপরকে প্রতিমিত করবে, ক্যান্সেল করে যাবে দুটো বল, তার ফলে কিউ এর উপরে নেট বল হবে 0। তো সেই কারণে কিউ সাম্যাবস্থায় থাকবে। একইভাবে কিউও -1 এই -1 এদের ওপরও কিছু বল প্রয়োগ করবে। তো সেক্ষেত্রে দেখতে হবে যে কিউ এর মান কত হলে প্রতিটি -1-এর উপর বল প্রয়োগ করা সত্ত্বেও তারা সাম্যাবস্থায় থাকতে পারে কিনা। তো প্রথম যে শর্তটি লেখা হলো তা থেকে বোঝা গেল যে কিউকে যদি আমরা মধ্যবিন্দুতে রাখি তবে কিউ সাম্যাবস্থায় থাকবে। তবে এখানে শুধুমাত্র কিন্তু কিউ এর কথা জানতে চাওয়া হয়নি, এখানে জানতে চাওয়া হয়েছে যে কিউ এর মান কত হলে আধানগুলি মানে পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ -1 -1গুলোও সাম্যাবস্থায় যাতে থাকে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। তো সেই কারণে আমরা পরের অংশে দেখি কিভাবে আমরা অঙ্কটাকে এগোবো। তো বলা হচ্ছে যে কোনো প্রান্তের একটি -1 ইউনিট আধানের উপরে কিউ ও অপর প্রান্তের -1 ইউনিট দ্বারা প্রযুক্ত বল সমান এবং যদি বিপরীতমুখী হয় তবে সেক্ষেত্রে ওই একটি -1 ইউনিট আধানের উপরে লব্ধি বল 0 হবে এবং সাম্যাবস্থায় রক্ষিত হবে। অর্থাৎ কি বলা হচ্ছে, ধরে নিলাম যে কোনো পার্শ্বের একটি -1 আধান নেওয়া মানেই দুক্ষেত্রেই ব্যাপারটি একই রকম। যদি আমরা এই -1 আধানের জন্য দেখি, এই -1-এর উপর কিউ কত বল প্রয়োগ করে, এই -1 আধানের উপরে এই কিউ কত বল প্রয়োগ করে, আবার এই -1ও এই -1-এর উপরে কত বল প্রয়োগ করে, সেই দুটো বলের লব্ধি যদি 0 হয়, কোন আধানের উপর, এই -1 আধানের উপর দুটো বলের লব্ধি যদি 0 হয় তবে এই -1 আধানটিও সাম্যাবস্থায় থাকবে। খুব সহজ জিনিস। তো সেক্ষেত্রে আমরা তাহলে একবার কিউ আধানের জন্য -1 আধানের উপর প্রযুক্ত বল দেখব, আর একবার দেখব -1 আধানের জন্য -1 আধানের উপরে প্রযুক্ত বল। প্রথমে দুটো বলের মান বার করে নেব এবং তারপরে দুটোকে সমান করে দেখব
সেক্ষেত্রে কিউ এর মান কত হতে পারে, কত হলে দুটো মান সমান হতে পারে। তো এক্ষেত্রে কিউ ধনাত্মক আর -1 ঋণাত্মক স্বাভাবিকভাবেই। তো সেক্ষেত্রে এদের মধ্যে একটি আকর্ষণ বল কাজ করবে কোন দিকে, কিউ -1কে নিজের দিকে টানবে। আকর্ষণ বল যেহেতু, কিউ -1কে নিজের দিকে টানবে। আবার -1 সমজাতীয় আধান, তারা আমরা জানি যে তারা একে অপরকে বিকর্ষণ করে। তো -1 এই -1কে বিকর্ষণ করবে কোন দিকে, এই দিকে, বাঁ দিকে। কিউ -1কে টানছিল নিজের দিকে, ডান দিকে। -1 কে বিকর্ষণ করবে বাঁ দিকে। অর্থাৎ দুটি ফোর্স একে অপরের বিপরীতমুখী। তো এই বিপরীতমুখী দুটি বল যদি সমান হয় তবে -1 উপরে লব্ধি বল সেক্ষেত্রে শূন্য হতে পারে। তো সেই কারণে আমরা দেখছি এখানে -1 আধানের উপর, অর্থাৎ এই -1 আধানের উপর এই কিউ দ্বারা যে প্রযুক্ত বল তার মান আমরা ধরে নিলাম F1, কত, k × 1 × q বাই r²। আর মানে ধরে নিয়েছিলাম যে এই দুই -1 আধানের মধ্যে দূরত্ব 2r, তবে কিউ থেকে -1 এর দূরত্ব হবে r, সেই জন্য F1 ইকুয়াল হলো একটা কনস্ট্যান্ট k × 1 × q বাই r²। একই রকমভাবে আমরা অন্য প্রান্তের যে -1, সেই -1 আধানের জন্য এই -1 আধানের উপরে প্রযুক্ত বল দেখব। তাকে লেখা হয়েছে F2 দিয়ে। F2 ইকুয়াল আমরা পাচ্ছি k × 1 × 1 বাই 2r²। কেন 2r? না, আগের যে -1 দুটো ছিল তাদের মধ্যে দূরত্ব ছিল 2r, সেই কারণে দূরত্ব হয়ে গেছে 2r²। এবারে যেটা কথা হয়েছিল যে দুটো F1 এবং F2কে আমাদের সমান করতে হবে। যদি দুটো সমান হয় তবে লব্ধি বল শূন্য হবে। তো দুটোকে যদি আমরা এখন সমান করি তো সেক্ষেত্রে কি আসছে, F1 F2কে সমান করা হয়েছে, সেখান থেকে সলভ করে আমরা পেলাম যে কিউ এর মান 0.25 ইউনিট। অর্থাৎ কিউ যদি 0.25 ইউনিট হয় তবে -1 আধানের উপরে প্রযুক্ত লব্ধি বল শূন্য হবে এবং -1 আধানটি সাম্যাবস্থায় থাকবে। তো আমরা শুধুমাত্র বাঁ দিকের -1টির জন্য কাজ করেছিলাম। আমরা বলেছিলাম প্রথম থেকেই যে শুধুমাত্র এই -1 আধানটির জন্য আমি অঙ্কটা করলাম। একইভাবে যদি আমি এই ডান দিকের -1 আধানের জন্য কাজ করতাম সেক্ষেত্রেও কি হতো, এই কিউ -1কে একটি বল প্রয়োগ করতো, এই -1 এই -1কে একটি বল প্রয়োগ করতো এবং ব্যাপারটা ঠিক আগের মতোই ঘটতো। তো সেই কারণে সেটি আমরা দেখালাম না। এবং একটা থেকেই মানে আগের যে অঙ্কটা করলাম সেখান থেকেই আমরা অলরেডি কিউ এর মানটা পেয়ে গেলাম যে কিউ এর মান হবে 0.25। এবং এই কিউ এর মান যদি 0.25 হয় তবে তিনটি আধানই একই সঙ্গে সাম্যাবস্থায় থাকতে পারে। তো এই কোশ্চেনে আমরা আরেকটু তথ্য দেখব, সেটা হলো যে এই সাম্যাবস্থাটি কেমন সাম্যাবস্থা। তো এখানে লিখে রেখেছি যে এই সাম্যাবস্থাটি একটা অস্থির সাম্যাবস্থা বা অস্থির সাম্য। এর কারণ লেখা রয়েছে যে কিউ আধানের যদি অবস্থান সামান্য পাল্টানো হয় তবে কিউ আধান বা অন্য কোনো আধান, তার চারিপাশে যে আধানগুলো রয়েছে সেগুলো ত্বরণ সহ গতিশীল হবে। তো কেন ত্বরণ সহ গতিশীল হবে, ব্যাপারটি কি আমরা একটু ভালো করে দেখি। বলা হলো এই যে কিউ আধান রয়েছে, এই কিউ আধানটি যদি সামান্য পরিমাণ ডান দিকে শিফট করা হয়, এই কিউ আধানের যে অবস্থান সেই অবস্থানটিকে যদি সামান্য পরিমাণ ডিএক্স পরিমাণে শিফট করা হয় তবে আগে যে অবস্থান ছিল অর্থাৎ দুটো -1 থেকে দূরত্ব কত ছিল, আর করেছিল, এখানেও ছিল আর, এদিকেও ছিল আর। এবার যদি আমি ডিএক্স পরিমাণ এই কিউবের অবস্থান ডান দিকে সরিয়ে দিই তবে এই -1 থেকে দূরত্ব বেড়ে গেল আর এই -1 থেকে দূরত্ব কমে গেল। তো সেক্ষেত্রে একটা ইমব্যালেন্স তৈরি হবে। দুটো আধান যেহেতু সমান, এই -1 আধান থেকে যদি দূরত্ব বেড়ে যায় তবে এই -1 আধান এই কিউবের উপরে যে বল প্রয়োগ করবে সেই বলটি কমে যাবে, কারণ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে আমাদের বল। তো দূরত্ব বাড়লে বল নিশ্চয়ই কমে যাবে, তাহলে এই -1 এই কিউ এর উপরে যে বল প্রয়োগ করতো আগে তার থেকে কম বল প্রয়োগ করবে। অপরদিকে এই -1 আধানের দিকে এই কিউটা সরে যাওয়ার ফলে
এই -1 আধান এবং কিউ এর দূরত্ব কমে গেছে এখন। তো দূরত্ব কমে গেলে কি হয়, ফোর্স বেড়ে যাবে। তো এই -1 এই কিউকে অনেক বেশি বল দিয়ে নিজের দিকে টানতে শুরু করবে। তো তার ফলে দেখা যাবে যে কিউ ধীরে ধীরে এই -1 আধানের দিকে ত্বরণ সহ অগ্রসর হতে থাকবে। এই কিউ আর আগের অবস্থায় ফিরে আসবে না। তো সাম্য যদি সুস্থির সাম্য হতো এক্ষেত্রে, তবে কি হতো, এই কিউ আধানকে আমি এদিকে যদি শিফট করতামও, তবুও ও চাইতো যে আগের অবস্থায় আবার আগের অবস্থানেও ফিরে যেত। তো যদি এমন কোনো কন্ডিশন, এমন কোনো কেস হয়ে থাকে যে আমি একটি আধানকে তার নিজের স্বাভাবিক অবস্থান থেকে কিছু পরিমাণ সরালাম এবং তার উপর যে সমস্ত বল প্রয়োগ হলো তাতে দেখা গেল যে সেই আধানটি আবার তার আগের অবস্থানে ফিরতে চাইছে বা ফিরে আসছে, এমন ঘটনা যদি ঘটে, তখন আমরা বলবো যে আধানটি সুস্থির সাম্যে রয়েছে। তা না হলে এক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে কিউ আধানকে যদি আমি সামান্য পরিমাণ -1 দিকে সরাই, তবে সেটি ত্বরণ সহ -1 আধানের উপরে গিয়ে পড়বে। তো এই ধরনের সাম্যকে বলা হয় অস্থির সাম্য। আর আরেক রকম সাম্য হয় যাকে বলা হয় নিরপেক্ষ সাম্য। সেটি হলো যে আমি যদি কিউ আধানটাকে কোনো প্রকার তার জায়গার অবস্থানের পরিবর্তন করি এবং তার ফলে যদি সে আর কোনো দিকেই অগ্রসর না হয়, সে না আগের অবস্থানে ফিরে আসে না অন্য কোনো দিকে অগ্রসর হয়, যদি এমন কোনো ঘটনা ঘটে যে আমি এই কিউকে সামান্য এক্স ডিস্টেন্স সরিয়েছি, ও সেখানে গিয়ে যদি বসে থাকে আর ডান দিকে বাঁ দিকে কোথাও যদি না যায়, তবে তাকে আমরা বলবো নিরপেক্ষ সাম্য। তো মোটামুটি এই 3 ধরনের সাম্য হয়। তো এই অঙ্কটির ক্ষেত্রে দেখা যাবে যে শুধুমাত্র অস্থির সাম্য প্রযোজ্য হবে। পরবর্তী অঙ্ক 10 নম্বর অঙ্ক বলছে দুটি একই পরিমাণের আধান ডি ব্যবধানে অবস্থিত। দুটো একই আধান, তারা ডি ব্যবধানে অবস্থান করছে। তৃতীয় একটি আধানকে প্রথম আধান দুটির লম্ব সমদ্বিখণ্ডকের উপর এক্স দূরত্বে রাখা হয়েছে। দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে যখন x ইকুয়াল d/2√2 হবে। তো এক্ষেত্রে দুটি সমান আধান, একই পরিমাণের আধান কিউ ধরে নেওয়া হয়েছে, তাদেরকে ডি দূরত্বে রাখা হয়েছে এবং তাদের সমদ্বিখণ্ডকের ওপর একটি ক্যাপিটাল কিউ আধানকে রাখা হয়েছে। সমদ্বিখণ্ডক তার যে দূরত্ব, সমদ্বিখণ্ডক যে আঁকা হলো, এই দুটো কিউ আধানের যে সংযোজককারী রেখা, তার থেকে এই কিউ এর দূরত্ব নেওয়া হলো এক্স। যেমন অঙ্কে বলা ছিল যে এক্স দূরত্বে অন্য একটি আধান রাখা হয়েছে, তেমনি আমরা এক্স দূরত্বে ক্যাপিটাল কিউ আধানকে রেখেছি। তো সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে এই কিউ এর উপরে এই দুই কিউ, এই দুজন যে স্মল কিউ রয়েছে, এরা যে বল প্রয়োগ করবে সেই মোট বল সর্বোচ্চ হবে কোন শর্তে, যদি এক্স এর মান d/2√2 হয়। তো আমরা আগে দেখে নেব যে এই কিউ এর উপরে মোট বল কত হচ্ছে, তারপরে দেখবো সেটা সর্বোচ্চ হচ্ছে কি কি হচ্ছে, সেটা আমরা তার পরবর্তী পর্যায়ে দেখবো। তো আগে প্রথম আমাদের কাজ হচ্ছে কি, এই দুটো কিউ আধানের জন্য এই কিউ এর উপরে বল কত সেটা বার করার। তো আমরা যেভাবে জানি যে দুটি সমজাতীয় আধান, এখানে স্মল কিউ, এটা ক্যাপিটাল কিউ, দুজনেই ধনাত্মক আধান, একে অপরকে বিকর্ষণ করবে। তো সেই অনুযায়ী কিউ এই কিউকে এফ অনুযায়ী বিকর্ষণ করেছে, মানে একে এফ বরাবর দূরে ঠেলে দেবে। আচ্ছা, এই কিউও এই কিউকে এফ বলের সাহায্যে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। তো এক্ষেত্রে কিন্তু দুটো বলকে আমরা F1 F2 বলে লিখিনি, দুটোকেই আমরা এফ বলে লিখেছি। তার কারণ কি? তার কারণ এখানে স্মল কিউ, এখানে ক্যাপিটাল কিউ, এখানেও স্মল কিউ, এখানেও ক্যাপিটাল কিউ, মানে দুটি আধানের মধ্যে কার্যকরী বল এবং তাদের মধ্যে দূরত্ব যদি সমান হয়, তো দুটো বলও তাহলে সমানই হবে। তো ধরে নিয়েছি যে এদের মধ্যে দূরত্ব আর এর মানও আমরা এখান থেকে বুঝতে পারবো, কেননা একটা সমদ্বিখণ্ডক যেহেতু টানা হয়েছে, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর জাস্ট এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তো পুরোটা ডি হলে এইটুকু হয় d/2, এটা যদি এক্স হয় তাহলে আর এর মান কত হবে? আর ইকুয়াল হবে d/2 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এক্ষেত্রে আমরা আর এর মান লিখে ফেলতে পারি
আর ইকুয়াল d/2 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার রুট। এই হলো আমাদের আর এর মান। আর এর মান অতিভুজ লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার তার রুট করে হয়েছে। তো বেশ, তাই হলো। আর এর মান দুক্ষেত্রেই সমান। এক্ষেত্রে এই এফ দুজনকে আমরা করলাম কি, একটা লম্ব উপাংশে বিভাজন করলাম। আচ্ছা, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তবে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। কেন না? এরা অনুরূপ কোণ, এটা থিটা এটা থিটা হবে। এটাই যদি থিটা হয় তবে এটাও থিটা হবে। একটা বাহু, দুজন সমান্তরাল স্ট্রেট দুটো অ্যাঙ্গেল করলো, এই থিটাটার সঙ্গে এই থিটাটা সেম, এই থিটাটার সঙ্গে এই থিটাটা সেম। তো আমরা আবার জানি যে এফ যদি একটা ভেক্টর হয় তবে সে থিটা অনুযায়ী যে উপাংশ তৈরি করে সেই উপাংশকে আমরা লিখতে পারি এফ কস থিটা, আর অন্য দিকের উপাংশকে আমরা লিখতে পারি এফ সাইন থিটা। তো এই এফ যে দুটো উপাংশ তৈরি করেছে তার মধ্যে থিটাওয়ালা যে উপাংশটা তাকে লিখছি এফ কস থিটা, অন্যটাকে লিখছি এফ সাইন থিটা। একইভাবে এই দিকের এফটাকেও দুটো উপাংশে আমরা ভাগ করলাম, একটা সাইডে একটা উপরে। এটা হলো এফ কস থিটা, উপরেরটা হলো এফ সাইন থিটা। তার ফলে কি, উপরের দিকে দেখতে পাচ্ছি দুটো এফ সাইন থিটা পেয়েছি, একটা ইএফ এর জন্য একটা ইএফ এর জন্য, তাই জন্য একেবারে 2f সাইন থিটা লেখা হয়েছে। আর এই দুদিকে দুটো এফ কস থিটা এরা একে অপরকে ক্যান্সেল করে যাবে, তার ফলে এদের কোনো অস্তিত্ব থাকবে না। তো আলটিমেটলি তাহলে কি হলো, এই কিউ এর উপরে মোট লব্ধি বল তাহলে কত হলো, 2f সাইন থিটা। তো সেটাকেই আমরা এখানে লিখে রেখেছি যে প্রযুক্ত বল এফ আর মানে লব্ধি বল, সেটা হলো 2f সাইন থিটা। আচ্ছা, আর এফ কস থিটা উপাংশগুলো একে অপরকে প্রতিমিত করে যাবে, ক্যান্সেল করে যাবে। বেশ। আচ্ছা, এরপরে হচ্ছে কিউ আধানটি সর্বাধিক বল কখন অনুভব করবে। তো আমরা ম্যাক্সিমা মিনিমা এই জিনিসটা জানি। তো সেখানে কি হয় না, যে ভ্যারিয়েবল অনুযায়ী এফ এর মান বদলাতে পারে সেই ভ্যারিয়েবলটার সঙ্গে যদি আমরা এফ এর একটি ডেরিভেটিভ নিই, যেমন এখানে ডিএফ ডিএক্স লেখা হয়েছে, তার মান যদি শূন্য হয় তখন আমরা বলতে পারি যে এক্ষেত্রে এফ ম্যাক্সিমাম বা মিনিমাম হতে পারে। তো এক্ষেত্রে আমাদের বলটা চেয়েছিল সর্বাধিক হবে, তো সেক্ষেত্রে আমরা ডিএফ বাই ডিএক্স ইকুয়াল 0 এই সূত্রটা ব্যবহার করলাম। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বলটা পাল্টাতে পারে যদি শুধুমাত্র এক্স চেঞ্জ করে, মানে এক্স যদি এই দূরত্বটা না হয় আরও দূরে কোথাও যায় বা আরও ছোট কিছু হয়, সেই অনুযায়ী এক্ষেত্রে আমার এফ পাল্টাতে পারে। তার কারণ কি, এফ কার কার ওপর নির্ভর করছে, এফ এর মান ডিপেন্ড করে কার কার ওপর, এই দুটো কিউ এর ওপর আর এদের মাঝে দূরত্বের ওপর। এবার এদের মাঝে যে দূরত্বটা রয়েছে আর এর মধ্যে ভ্যারিয়েবল কি আছে আর কনস্ট্যান্টই বা কি আছে, এই দূরত্বটা তো কনস্ট্যান্ট, এই কিউ আর কিউ এর মধ্যে ব্যবধান ডি, সেটা আমাদের কোশ্চেনেই বলা ছিল, তো এটা তো পাল্টে যেতে পারে না। আচ্ছা, আর যে এক্স সেটা কত দূর সেটা আমি কিন্তু জানি না, এক্স এর মান অনেক কম বা অনেক বেশি হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এক্সটাকেই ভ্যারিয়েবল ধরবো, আর d/2টা আমাদের এখানে কনস্ট্যান্ট রয়েছে। তো সেক্ষেত্রে আর নির্ভর করে শুধুমাত্র এক্স এর উপরে, এক্স পাল্টে গেলে আর পাল্টে যাবে। তো সেই কারণে ফোর্সের মধ্যে যেহেতু দুটো আধান কিউ কিউ আর আর রয়েছে, সেক্ষেত্রে কিউ কিউ তো পাল্টে যাওয়ার কোনো কারণ নেই। আর বদলাতে পারলে কি হলে, এক্স যদি বদলায় তবে আর বদলে যাবে। তো সেই জন্য আমরা বলতে পারি এক্স একটা ভ্যারিয়েবল। তো সেই কারণে আমরা এখানে করলাম কি, যে যেটা ভ্যারিয়েবল তার রেসপেক্টে আমরা এফকে যদি ডেরিভেটিভ করি, সেটা যদি 0 হয় তবে সেক্ষেত্রে বলতে পারবো এফ ম্যাক্সিমাম হতে পারে। তো এফ এর মান তাহলে কত, এফ এর মান হচ্ছে কে কিউ কিউ বাই আর স্কোয়ার। এবারে আর এর মান তো আমরা জানি কত হয়, সেটাই লিখেছি, এক্স প্লাস d/2 হোল স্কোয়ার, তার রুট ছিল আর এর মান, আর স্কোয়ার করা হয়েছে, তাহলে এই রুটটা উঠে যাবে। আচ্ছা, লব্ধি যে ফোর্সটা আমরা পেলাম কিউ এর উপরে, সেটা পেয়েছিলাম কত, 2f সাইন থিটা, তো তাই লেখা হলো 2f। আচ্ছা, সাইন থিটার জায়গায় বসানো হয়েছে x/r। তার কারণ কি, আমরা ছবিটায় আবার ফিরে আসি। এটা একটা সমকোণী ত্রিভুজ,
সাইন থিটা মানে কি হয়, লম্ব বাই অতিভুজ হয়। তো লম্বকে এক্স, অতিভুজকে আর, তো এক্স বাই আর সেটাকে আমরা লিখতে পারি তবে সাইন থিটা। তো সেই কারণে আমরা সাইন থিটার জায়গাতে বসিয়ে দিয়েছি এক্স বাই আর। এফ এর জায়গাতে এফ এর মান বসিয়ে দেওয়া হয়েছে, নিয়ে আলটিমেটলি এরকম একটা টার্ম আমরা পেয়েছি টোটালটাকে নিয়ে, যার মধ্যে কিছু কনস্ট্যান্ট রয়েছে এবং শুধুমাত্র এক্স ভ্যারিয়েবল, বাকি সমস্ত কিছুই কনস্ট্যান্ট পাচ্ছি এই টার্মটার মধ্যে থেকে। এটাকে গুনটুন করে একটা শর্ট ফর্ম এরকম একটা জায়গাতে নিয়ে আসা হয়েছে। নেক্সট আমরা ডিএফ আর ডিএক্স ইকুয়াল 0 এই জিনিসটা করব। তো এরপর থেকে ফিজিক্স কিছু নেই, পুরোটাই অঙ্ক। এরপর থেকে অঙ্কটা করে দেখতে হবে যে কিভাবে অঙ্কটা এগোচ্ছে। অঙ্কটা দেখে নাও কিভাবে এগোচ্ছে। ডিডিএক্স অফ এই পুরো জিনিসটা করতে হচ্ছে, সেটা ইকুয়াল 0। তারপরে ডিডিএক্স করা হয়েছে, এই জিনিসটাকে গুণ টুন করা হলো এক্সের সঙ্গে। এই পুরো জিনিসটা নিচে থাকে 3/2, উপরে উঠলে হয়ে যায় -3/2। বাকি টার্মটা কনস্ট্যান্ট, 2k q এগুলো কনস্ট্যান্ট, বাইরে চলে আসলে 0 হয়ে যাবে। বাইরে চলে এসে আমি যদি এদিকে নিয়ে চলে আসি 0 হয়ে গেল। বাকি এক্স ইন্টু এটা আমাদের যে ইউভি মেথড ডেরিভেটিভের গুণ করার, তো সেই ফর্মে আমরা এখান থেকে গুণটা করেছি, এইভাবে গুণ করা হয়েছে। খুব সিম্পল ওয়েতে আমরা গুণটা করেছি একদম। এখান থেকে আর কিছু বলার নেই, তোমরা অঙ্কটা এখান থেকে টুকে নিতে পারো যে খুব সিম্পলিফাইড ওয়েতে গুণ করা হয়েছে। আশা করি টোকা হয়েছে। আমি তাহলে নেক্সট পেজে যাচ্ছি। পরের পেজে আমরা দেখতে পেলাম যে এখান থেকে শুধুমাত্র আমরা এক্স এবং ডি এরকম একটা ইকুয়েশন পেলাম, যেখান থেকে আমরা এক্স এর মান বার করলাম d/2√2, মানে যেটা চেয়েছিল আমাদের, যে এক্স এর মান কত হলে এফ এর মান সর্বোচ্চ হতে পারে। তো আমরা সর্বোচ্চের ফর্মুলা ডিএফ ডিএক্স ইকুয়াল 0 ধরে আমরা এখান থেকে এক্স এর মান বার করলাম, খুব সিম্পলিফাইড ওয়েতে আর কি। তো ফিজিক্সটা ওইটুকুই ছিল, ডিএফ ডিএক্স ইকুয়াল 0 এইটুকুই ফিজিক্স ছিল, বাকিটা অঙ্ক করে আমরা দেখলাম, প্রমাণ করতে পারলাম এক্স ইকুয়াল d/2√2 হবে। যাই হোক, তো আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে, অঙ্ক নাম্বার 11। কি রয়েছে দেখা যাক অঙ্কটাতে। নাম্বার 11-এ বলছে +20 ইউনিট আধানকে -30 ইউনিট আধান থেকে 4 সেন্টিমিটার দূরে রাখা হলে এদের সংযোজী সরলরেখার উপরে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 0 হবে। তো এক্ষেত্রেও একটি রুল আমাদের ফলো করতে হবে, যে রুলটা উপরে লেখা রয়েছে। আমরা আগেও এরকম রুল দেখলাম। এখানে লেখা রয়েছে দুটি সমজাতীয় আধানের ক্ষেত্রে আধান দুটির মধ্যবর্তী কোনো স্থানে প্রাবল্য 0 হতে পারে। কি বলা হলো? দুটি সমজাতীয় আধানের ক্ষেত্রে আধান দুটির মধ্যবর্তী কোনো স্থানে প্রাবল্য 0 হতে পারে। আবার লেখা রয়েছে সেকেন্ড পয়েন্টে, দুটি ভিন্ন জাতীয় আধানের ক্ষেত্রে, মানে অর্থাৎ একটি প্লাস কিউ আধান অপরটি মাইনাস কিউ আধান যদি হয়, সেক্ষেত্রে আধান দুটির মধ্যবর্তী কোথাও প্রাবল্য 0 হবে না। সংযোজী রেখার উপরে হতে পারে, সেটা আধানগুলোর সাইডে অপর পার্শ্বে হতে পারে, কিন্তু দুটো আধানের মাঝে কোথাও 0 হবে না। এইটা আমাদের রুল। তো সেই রুল ফলো করে আমাদের করতে হবে। তো এখানে দুটো আধান কি হয়েছিল, +20 -30 দুটো আধান ছিল, অর্থাৎ ভিন্ন জাতীয় আধান। তো তাহলে আমরা যদি আধানটির এইভাবে দেখি, +20 -30 এই সংযোজী সরল রেখা, তো এই +20 -30 মাঝে কোথাও কিন্তু প্রাবল্য 0 হবে না। হবে কোথায়? বাইরে, সরল রেখার উপরই কিন্তু বাইরে। আর একটা জিনিসই বলে রাখি, সেটা হলো যে আধানের মান কম সেই আধানের দিকে আমরা কিন্তু প্রাবল্যটা 0 হবে এটা দেখতে পাবো, যে আধানটা বেশি তার দিকে পাবো না। আর এটা কিন্তু প্লাস মাইনাস সেই অনুযায়ী বেশি কমের কথা বলা হচ্ছে না, মান অনুযায়ী। এর মান কত 20, এর মান কত 30, যার মান কম সেই দিকে আমরা ধরে নেব প্রাবল্যের মান 0 হবে। এটা একটা গোল্ডেন রুল, এই রুলটা আমরা ফলো করলে অঙ্কটা আমরা করতে সুবিধা পাবে। আচ্ছা, তো দেখি কীভাবে অঙ্কটা করা হয়েছে। তো এখানে ধরে নেওয়া হয়েছে যে +20 ইউনিট আধান থেকে, এই +20 ইউনিট আধান তার থেকে x দূরত্বে
কোনো একটা জায়গাতে প্রাবল্য শূন্য হবে ধরে নেওয়া হয়েছে। তো ধরে নিয়েছি পি বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। তো যেখানে আমরা প্রাবল্য বার করি তো সেখানে আমরা ধরে নিই যে সেখানে যেন একটা +1 আধান রয়েছে। তো এই 20 ইউনিট আর +1 ইউনিট এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ যাই হোক না কেন, যে বলটা প্রযুক্ত হবে এই দুজনের মধ্যে, তাকেই আমরা প্রাবল্য বলবো। তাই জন্য যে বিন্দুতে প্রাবল্য বার করতে হয় সেখানে আমরা ধরে নিই যে একটি +1 ইউনিট আধান রয়েছে। তো 20 ইউনিট +1 ইউনিট আধানের উপরে যে বল প্রয়োগ করবে সেটাই হচ্ছে 20 ইউনিট আধানের প্রাবল্য ওই পি বিন্দুতে। বেশ, তো আমরা তাহলে ধরে নিয়েছি যে পি বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। তাহলে আমাদের কি করতে হবে? একবার 20 ইউনিটের জন্য আমরা প্রাবল্য বার করব, আর একবার -30 ইউনিটের জন্য প্রাবল্য বার করব। প্রথমেই করা হলো কি, -30 ইউনিট আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য বার করা হলো, তার নাম দিলাম আমরা E1। কত? k × 30, কে কনস্ট্যান্ট যেরকম থাকবে, 30 × 1 উপরে 30 বাই 30 আর পি এর মধ্যে যে দূরত্ব তার হোল স্কোয়ার। কত দূরত্ব? এইটুকু ছিল এক্স, বাকিটা ছিল 4, সো এখান থেকে এই অবধি x+4 তার হোল স্কোয়ার। তো আমরা এখানে সিরিয়াসে করছি, কেননা এখানে আমাদের ইউনিট বলেছে, কোনো রকম একক সেভাবে তো কিছু বলে দেওয়ার নেই, মিটার বা সেন্টিমিটার সেরকম কিছু বলে দেওয়ার নেই, শুধুমাত্র 4 সেন্টিমিটার বলা হয়েছে এবং বাকি আধানগুলো ইউনিটে বলা হয়েছে। তো তাই জন্য আমরা অঙ্কটা সিরিয়াসে করছি, আমাদের করতে সুবিধা হবে এক্ষেত্রে। আচ্ছা, তো এখানে E1 এর মান পেলাম k30/x+4 হোল স্কোয়ার। একইভাবে যদি আমরা 20 ইউনিট আধানের জন্য দেখি তো সেক্ষেত্রে পি বিন্দুর প্রাবল্য কত হবে? k × 20/x²। x² কেন না, 20 থেকে পি এর দূরত্ব ছিল x, তাই জন্য 20 × k/x²। তো দেখা যাচ্ছে যে পি বিন্দুতে যে দুটি প্রাবল্য আমরা পেলাম E1 E2, তার যদি এবার অভিমুখটা দেখি তো সেখানে অভিমুখ যেভাবে আঁকা রয়েছে, +20 +1কে বিকর্ষণ করবে। কোন দিকে বিকর্ষণ করবে? বাইরের দিকে। তো সেটাকে E2 বলে আমরা দেখেছি, আমরা E2-র মান এক্ষুনি বার করলাম। আর -30 +1কে নিজের দিকে আকর্ষণ করবে, সেই কারণে E1 দিয়ে 30 ইউনিট আধানের প্রাবল্য দেখানো হয়েছে। তো দুটো প্রাবল্য যেহেতু দুদিকে, তাদের মান যদি সমান হয় তাহলে তারা একে অপরকে ক্যান্সেল করবে এবং পি বিন্দুতে প্রাবল্য আমরা শূন্য পেতে পারি। তো পি বিন্দুতে যদি প্রাবল্য শূন্য হয় তো সেক্ষেত্রে যেরকম বললাম যে E1 = E2 আমরা করব। E1 এর মান এবং E2-র মান এখানে বসিয়ে দেওয়া হবে, সেখান থেকে বসিয়ে আমরা দেখব যে x এর মান কত আসে। তো অঙ্কটা করে দেখা যাচ্ছে এখান থেকে x এর মান আমাদের আসছে 17.78। যদি আমরা প্লাস ভ্যালু ধরে করি, এখানে আমরা একটা মিডল টার্ম ফ্যাক্টর এসেছিল, সেখানে আমরা শ্রীধর আচার্যের ফর্মুলা লাগিয়ে কাজটা করেছি। তো প্লাসের জন্য এসে 17.78, আর যদি মাইনাস ধরে করতাম তাহলে আসতো -1.795। তো দেখা যাচ্ছে যে এই মাইনাস যে ভ্যালুটা এসছে সেটা হওয়া অসম্ভব, তার কারণ আমরা এক্স যেদিকে ধরেছি সেটাকেই পজিটিভ হিসেবে ধরবো। এক্স নেগেটিভ ধরলে কি হবে? দুটো আধান 20 এবং 30, দুটো আধানের মধ্যবর্তী কোনো স্থানে হয়তো আমরা এক্স এর দূরত্ব পাবো। তো সেটি তো হওয়া সম্ভব না। আমরা আগেই বললাম যে আমাদের রুল কি বলছে, যে সংযোগকারী সরলরেখার উপরে দুটো আধানের মধ্যবর্তী অংশে প্রাবল্য শূন্য হতে পারে না। তো সেই কারণে এই নেগেটিভ যে উত্তরটা এলো সেটা হতে পারে না, শুধুমাত্র 17.78 এই উত্তরটি প্রযোজ্য হবে। বেশ, তো আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটি নাম্বার 12। তো এই অঙ্কটা করার আগে একটা জিনিস বলে রাখি, যে নাম্বার 12 যে অঙ্কটা দেওয়া হয়েছে এটা অ্যাকচুয়ালি বিভবের চ্যাপ্টারের অঙ্ক। এই চ্যাপ্টারে হয়তো ভুল করে দিয়ে দেওয়া হয়েছে, তো তা সত্ত্বেও আমরা অঙ্কটা করব। খুব সহজ একটি অঙ্ক, কিছু নেই, শুধুমাত্র বিভবের একটি ফর্মুলা এই অঙ্কে লাগবে। আমরা যখন বিভব চ্যাপ্টারটা পড়বো বা অঙ্ক করব তখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যে কি হয়েছিল। তো অঙ্কটা পড়া যাক। কি বলেছে? পরস্পরের সঙ্গে 2 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল প্লেটের একটিতে 1800 ভোল্ট বিভবে আহিত করা হলো এবং অপর প্লেটটিকে পৃথিবীর সঙ্গে যুক্ত করা হলো, মানে গ্রাউন্ড করা হয়েছে, অর্থাৎ বিভব শূন্য বিভব দেওয়া হয়েছে। প্লেট দুটির মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান বার করতে হবে। তো কী কী দেওয়া রয়েছে? দুটো প্লেট রয়েছে সমান্তরালভাবে, তাদের মধ্যে দূরত্ব বলা হয়েছে 2 সেন্টিমিটার। একটি প্লেটের বিভব বলা হয়েছে 1800 ভোল্ট, অপর প্লেটের বিভব বলা হয়েছে 0 ভোল্ট। পৃথিবীর সঙ্গে যুক্ত করা মানে বিভব শূন্য করে দেওয়া।
তো সেক্ষেত্রে আমাদের বার করতে হবে যে প্লেট দুটোর মধ্যবর্তী স্থানে ইলেকট্রিক ফিল্ড কত, তড়িৎ প্রাবল্য কত। তো আমাদের ফর্মুলা হচ্ছে তড়িৎ প্রাবল্য ইকুয়াল বিভব ভি বাই প্লেট দুটির দূরত্ব ডি। তো জাস্ট এই সিম্পল ফর্মুলা যদি আমরা ব্যবহার করি তবেই অঙ্কটা হয়ে যায়। তো দেখা যাক কীভাবে অঙ্কটা হয়েছে। এখানে আমরা 2 সেন্টিমিটার পেয়েছি, 1800 ভোল্ট পেয়েছি। তো যে কোনো একটাকে তাহলে আমাদের এখানে কনভার্ট করতে হবে, হয় এসআইতে অঙ্কটা করতে হবে বা সিজিএসে করতে হবে। তো আমরা এখানে মনে করেছি অঙ্কটা সিজিএসে করলে আমাদের সুবিধা হবে, কারণ বইতে দেখবে উত্তরটা সিজিএস পদ্ধতিতে দেওয়া রয়েছে, সেই জন্য সিজিএসই করছে। তো আমরা জানি যে 1 ভোল্ট মানে হয় 1/300 স্ট্যাট ভোল্ট, তাহলে 1800 ভোল্ট মানে কত হবে, 6 স্ট্যাট ভোল্ট হবে। তো তাই করা হলো, এবং ই এর মান তাহলে বিভব বাই দূরত্ব যদি করি, বিভব হলো 6 আর দূরত্ব ছিল 2 সেন্টিমিটার, 6/2, উত্তর হবে 39 পার স্ট্যাট কুলম। এই হয়ে গেল উত্তর। পরের অঙ্ক 13 নম্বর অঙ্ক, সেখানে বলা হচ্ছে একটি আলফা কণার আধান +3.2 × 10⁻⁻19 কুলম 4000 নিউটন পার কুলম ক্ষেত্র প্রাবল্যের জন্য আলফা কণার উপরে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তো খুব সহজ অঙ্ক, এখানে আমরা জাস্ট ফর্মুলা লাগিয়েছি F = QE। কিউ বলে দেওয়া রয়েছে আলফা কণার আধান, ই বলে দেওয়া রয়েছে 4000 নিউটন পার কুলম, গুণ করেছি, উত্তর পেয়ে গেছি। খুব সহজ অঙ্ক। আচ্ছা, পরের অঙ্কে যাই, 14 নম্বর অঙ্ক। সেখানে বলছে একটি পজিট্রন ও একটি ইলেকট্রন পরস্পরের থেকে 10⁻⁻8 মিটার দূরে থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। দ্বিমেরুটির দ্বিমেরু ভ্রামকের মান কত এবং এর অভিমুখ কী? আর ইলেকট্রনের আধানের মান আমাদের বলে দেওয়া হয়েছে 1.6 10⁻⁻19 কুলম। তো সেখানেও আমরা ফর্মুলা লাগিয়েছি, দ্বিমেরু ভ্রামকের ফর্মুলা কি হয়, P = Q × D, Q × দ্বিমেরুর যে দুটো মেরু তার মধ্যে যে দূরত্ব তাকে D বলে লেখা হয়েছে। তো এখানে কিউও বলে দেওয়া রয়েছে, কিউ এর মান হলো ইলেকট্রনিক আধানের মান, ডি মানে কি দুটো আধানের দূরত্ব, সেটা বলে দেওয়া হয়েছে 10⁻⁸ মিটার, দুটো গুণ করেছি, উত্তর পেয়ে গেছি। তো কিছুই নেই, অঙ্কগুলো ভীষণ সহজ অঙ্ক, তাও করে দেখানো হয়েছে। আচ্ছা, ভ্রামকের অভিমুখ কী হবে? ভ্রামকের অভিমুখ আমরা সবসময় জানি ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে হয়। তো এক্ষেত্রে তাহলে ইলেকট্রন থেকে পজিট্রনের দিকে হবে ভ্রামকের অভিমুখ। বেশ, অঙ্ক শেষ। 14 নম্বর অঙ্ক। আমরা চলে যাচ্ছি 15 নম্বর অঙ্কে। 15 নম্বর অঙ্কে বলছে একটি HCl অণুর তড়িৎ দ্বিমেরু ভ্রামক 3.4 10⁻30 কুলম মিটার। ধরে নাও HCl অণুর পরমাণু দুটি সমান ও বিপরীত আধানে তড়িৎগ্রস্ত হয়ে দ্বিমেরু গঠন করেছে। ওদের আধানের পরিমাণ কত? HCl এর পরমাণু দুটির মধ্যে ব্যবধান বলা রয়েছে 1 × 10⁻10 মিটার। তো বার করতে কী হবে? বার করতে হবে যে আধানের পরিমাণ কত। তো কী কী দেওয়া রয়েছে? দ্বিমেরু ভ্রামক পি দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে তাদের মধ্যে দূরত্ব। তো আমরা একইভাবে আবার সেই ফর্মুলা ব্যবহার করব যে P = Q × D, কিউ মানে P/D। আবার একইভাবে অঙ্কটা করা হবে, করে কিউ বেরিয়ে যাবে। পরের অঙ্ক 16 নম্বর অঙ্ক। একটি তড়িৎ দ্বিমেরু 10⁴ নিউটন পার কুলম সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে থাকলে 9 × 10⁻26 নিউটন মিটার টর্ক অনুভব করে। তড়িৎ দ্বিমেরুর ভ্রামক কত জিজ্ঞেস করেছে। তো ছবিতে দেখা যাচ্ছে যে একটি ইলেকট্রিক ফিল্ড রয়েছে ই, তার সঙ্গে একটি দ্বিমেরু 30 ডিগ্রি কোণ করে আছে। তা আমরা যা জানি যে তড়িৎ ক্ষেত্র দ্বিমেরুকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। যদি 30 ডিগ্রি কোণ করে থাকে, আমি যেই তড়িৎ ক্ষেত্র অন করব, দ্বিমেরুটা আস্তে আস্তে ইলেকট্রিক ফিল্ডের দিকে মুভ করে যাবে। তো আমাদের ফর্মুলা রয়েছে টাউ = PE sin θ। টাউ মানে টর্ক, দ্বিমেরুটার উপরে যে টর্ক প্রযুক্ত হবে, তো সেই টর্ক হলো PE sin θ। এটার আমাদের ফর্মুলা আমরা জানি। কী কী দেওয়া রয়েছে? ই দেওয়া রয়েছে, থিটা দেওয়া রয়েছে, টাও দেওয়া রয়েছে, পি বার করতে হবে। তো সব কিছু বসিয়ে আমরা এখান থেকে পি এর মান বার করব। পি এর মান আসছে 1.8 10⁻29 কুলম মিটার।